নমস্কার, উৎস ফ্যাক্টের আপনাদের সবাইকে স্বাগত। শুরু করতে চলেছি আজকের ভিডিও ইতিহাসের প্রথম মহিলা চিকিৎসক। এথেন্সের অ্যাগনোডাইসকে প্রথম মহিলা চিকিৎসক হিসেবে কৃতিত্ব দেওয়া হয়। তার জীবনে নানান গল্প থেকে জানা যায় যে অ্যাগনোডিস তার চুল কেটে একজন পুরুষের ছদ্মবেশে নিজেকে সাজিয়েছিলেন, কারণ খ্রিস্টপূর্বাব্দ 300 সালে প্রাচীন গ্রীসে নারীদের মেডিসিন অধ্যয়ন করা নিষিদ্ধ ছিল। শুধু তাই নয়, অবৈধভাবে চিকিৎসা অনুশীলনের জন্য বিচারে তার মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল। তখন এথেন্সের মহিলারা কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাগনোডাইসকে রক্ষা করেছিলেন এবং শেষ পর্যন্ত চিকিৎসক হওয়ার আইনি অধিকার অর্জন করেছিলেন। 2000 বছর ধরে অ্যাগনোডাইসের গল্পটি প্রায়শই উদ্ধৃত হয়ে আসছে, বিশেষ করে চিকিৎসা জগতে। তার জীবন নারীর সমতা, দৃঢ় সংকল্প এবং চতুরতার প্রতীক হয়ে উঠেছে। অ্যাগনোডিস খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে একটি ধনী এথেনীয় পরিবারে জন্মগ্রহণ করেন। সেই যুগে প্রাচীন গ্রীসে প্রসবের সময় শিশু এবং মায়েদের উচ্চ মৃত্যুর হাত দেখে হতবাক হয়ে অ্যাগনোডিস সিদ্ধান্ত নেন যে তিনি চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করবেন। কিন্তু অ্যাগনোডাইস এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন মহিলাদের যে কোনো ধরনের চিকিৎসা, বিশেষ করে স্ত্রীরোগ বিদ্যা অনুশীলন করা নিষিদ্ধ ছিল এবং চিকিৎসা করা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধও ছিল। সন্তান প্রসবের সময় মহিলার বাড়ির আত্মীয় স্বজন, বন্ধুরা এসব ব্যাপারে সাহায্য করত এবং পরিস্থিতি মোকাবিলা করার জ্ঞান না থাকায় প্রায় সময় তারা বিপাকে পড়তেন, ফলে মা এবং সন্তানের মৃত্যু বৃদ্ধি পেতে থাকত। যদিও পূর্বে প্রাচীন গ্রীসে নারীদের ধাত্রী হিসেবে কাজ করার অনুমতি ছিল এবং এমনকি নারী চিকিৎসার ক্ষেত্রেও তাদের একচেটিয়া অধিকার ছিল। যে মহিলারা সন্তান জন্মের সময় প্রসূতি মায়েদের সহায়তা করার ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন, তারা মাইয়া বা ধাত্রী হিসেবে পরিচিত হন। ধীরে ধীরে মহিলা ধাত্রীরা গর্ভনিরোধ, গর্ভাবস্থা, গর্ভপাত এবং জন্ম সম্পর্কে ব্যাপক জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে উন্নতি করতে শুরু করেন। সমাজের পুরুষরা যখনই এই ধাত্রীদের ক্ষমতা চিনতে শুরু করলো, তখন তারা এই অনুশীলনের উপর কঠোর ব্যবস্থা নিতে শুরু করলো। তারা নারীদের সম্ভাব্য বংশের সাথে হস্তক্ষেপ করার ক্ষমতা নিয়ে চিন্তিত ছিল এবং সাধারণত নারীদের ক্রমবর্ধমান যৌন স্বাধীনতা তাদের দেহ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদানের বিরুদ্ধে ছিল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে ঔষধের জনক হিপোক্রেটিস কর্তৃক প্রতিষ্ঠিত চিকিৎসাবিদ্যা স্কুলের প্রবর্তনের মাধ্যমে এই দমন পীড়ন ক্রমশ আনুষ্ঠানিক রূপ লাভ করে, যেখানে নারীদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। প্রায় এই সময় ধাত্রীবৃত্তি মৃত্যুদণ্ডের বিধান হিসেবে বিবেচিত হতো। সেই সময় অপরিসীম সাহস এবং আত্মশক্তির বলে বলিয়ান অ্যাগনোডাইস দৃঢ় প্রতিজ্ঞ হন সন্তানের অকাল মৃত্যু এবং প্রসবকালীন যন্ত্রণা নিয়ে কিছু করার জন্যে। তিনি চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করার সিদ্ধান্ত নেন। যেহেতু সেই সময় নারীদের শিক্ষা গ্রহণ করার কোনো অধিকার ছিল না, তাই অ্যাগনোডাইস তার চুল কেটে এবং পুরুষদের পোশাক পরলেন, শুধুমাত্র পুরুষদের জন্য চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে প্রবেশাধিকার পাওয়ার জন্যে। অ্যাগনোডাইসকে সেই সময়ের অন্যতম বিখ্যাত চিকিৎসক হেরোফিলাস শিক্ষা দিতেন। হিপোক্রেটিসের অনুসারী হিসেবে তিনি আলেকজান্দ্রিয়ার বিখ্যাত চিকিৎসা বিদ্যালয়ের সহ প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি স্ত্রীরোগবিদ্যায় বেশ কিছু চিকিৎসা অগ্রগতির জন্য পরিচিত এবং ডিম্বাশয় আবিষ্কারের কৃতিত্ব তার উপরই ন্যস্ত। হেরোফিলাসই প্রথম বিজ্ঞানী যিনি নিয়মিতভাবে মানব মৃতদেহের বৈজ্ঞানিক ব্যবচ্ছেদ করেছিলেন। অ্যাগনোডাইসের ছদ্মবেশ এতটাই আকর্ষণীয় ছিল যে যে কেউ ধোঁকা খেয়ে যেত। এরই একটা গল্প বলি। ডাক্তারি শিক্ষা শেষ করে এথেন্সের রাস্তায় হাঁটতে হাঁটতে একদিন তিনি প্রসব যন্ত্রণায় কাতর এক নারীর কান্না শুনতে পান। অ্যাগনোডিস এগিয়ে আসেন সাহায্যের জন্য, কিন্তু নারীটি প্রচণ্ড ব্যথায় মরে গেলেও চাননি কোনো পুরুষ তাকে স্পর্শ করুক, কারণ সে ভেবেছিল অ্যাগনোডিস একজন পুরুষ। অ্যাগনোডিসকে জামাকাপড় খুলে প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। তারপর সন্তান প্রসব করতে সাহায্য করতে পেরেছিলেন। অ্যাগনোডাইসের ক্ষমতা সম্পর্কে খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গর্ভবতী মহিলারা ক্রমশ তার কাছে চিকিৎসা সহায়তা চাইতে শুরু করেন। পুরুষের ছদ্মবেশে অ্যাগনোডাইস ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠেন, যা এথেন্সের পুরুষ ডাক্তারদের ক্ষুব্ধ করে তোলে, যারা দাবি করেন যে তিনি অবশ্যই মহিলাদের সাথে যোগাযোগ করার জন্য প্রলুব্ধ করছেন। এমনকি দাবি করা হয় যে অ্যাগনোডাইসের সাথে দেখা করার জন্য মহিলারা অসুস্থতার ভান করছেন। তাকে বিচারের মুখোমুখি করা হয়, যেখানে তার বিরুদ্ধে তার রোগীদের সাথে অনৈতিক আচরণের অভিযোগ আনা হয়। এর জবাবে অ্যাগনোডাইসকে আদালতের সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী।
কিন্তু এবার তাকে একজন নারী হিসেবে চিকিৎসা শাস্ত্র অনুশীলন করার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হলো। প্রতিশোধ হিসেবে এথেন্সের অনেক নেতৃস্থানীয় পুরুষের স্ত্রী সহ বেশ কয়েকজন মহিলা আদালত কক্ষে হামলা চালান। তারা স্লোগান দেন, তোমরা পুরুষরা স্ত্রীর ভালোবাসার স্বামী নও, বরং শত্রু, কারণ তোমরা যার নিন্দা করছো যিনি আমাদের বংশরক্ষার জন্য চিকিৎসায় সাহায্য করছেন। তাদের স্ত্রী এবং অন্যান্য নারীদের চাপ সহ্য করতে না পেরে বিচারকরা অ্যাগনোডাইসের সাজা বাতিল করেন। ফলত আইনটি স্পষ্টতই সংশোধন করা হয়েছিল যাতে স্বাধীনভাবে মহিলারা চিকিৎসাবিদ্যা পড়তে পারেন, যদিও শর্ত ছিল এরা শুধুমাত্র নারীদের চিকিৎসা করবে। নারীদের জন্য সকল ইতিহাস সৃষ্টি কখনোই কোনোদিনও সহজ কোনো কাজ ছিল না। হিমালয় সম পাহাড় একটু একটু করে কেটেই আজকের নারী। আর এক নারী তখনই প্রকৃত জয়ী হয় যখন অন্য নারী তার পাশে এসে কাঁধে হাত রাখে। অ্যাগনোডাইস প্রথম গ্রিক নারী চিকিৎসক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসে তার চিহ্ন রেখে গিয়েছিলেন। কর্মক্ষেত্রে অ্যাগনোডিসকে চিত্রিত করতে ফলকটি ইতালির ওস্টিয়াতে খনন করা হয়েছিল। অ্যাগনোডাইস তার সময়ের থেকে তো বটেই, সম্ভবত বর্তমান শতাব্দীর থেকেও এগিয়ে থাকা একজন আশ্চর্য মানুষ, যিনি চিকিৎসা বিজ্ঞানের বিশাল ক্ষেত্রে নিজের আসনটি অর্জন করে নিয়েছিলেন মেধা, আত্মবিশ্বাস ও অপরাজেয় মনোভাবের শক্তি দিয়ে। তবে অ্যাগনোডাইস আসলে কি ছিলেন? তিনি কেবল পৌরাণিক কাহিনীর এক চরিত্র এবং প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য একটি সুবিধাজনক হাতিয়ার ছিলেন, তা এখনো স্পষ্ট নয়। স্ত্রীরোগ, ধাত্রীবিদ্যা এবং অন্যান্য সম্পর্কিত পেশায় অধ্যয়নরত বাধার সম্মুখীন নারীরা সাধারণত অ্যাগনোডাইসের গল্পটি উদ্ধৃত করেছেন। বিশেষ করে 18 শতকে চিকিৎসা পেশায় প্রবেশের জন্য নারীদের সংগ্রামের তুঙ্গে থাকাকালীন সময়ে অ্যাগনোডাইসের কথা উল্লেখযোগ্যভাবে উদ্ধৃত করা হয়েছিল এবং 19 শতকে ধাত্রী অনুশীলনকারী মেরি বোয়েভিনকে তার বৈজ্ঞানিক যোগ্যতার কারণে তার নিজের সময়ে অ্যাগনোডাইসের আরও আধুনিক আদিম রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। অ্যাগনোডাইসকে ঘিরে বিতর্কের মূল বিষয় হলো তার আসলে অস্তিত্ব ছিল কিনা। বিভিন্ন কারণে তাকে সাধারণত পৌরাণিক বলে মনে করা হয়। প্রথমত, এথেনীয় আইন নারীদের চিকিৎসা পেশা থেকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেনি। যদিও এটি নারীদের ব্যাপক বা আনুষ্ঠানিক শিক্ষা থেকে সীমাবদ্ধ করেছিল, ধাত্রীরা মূলত নারীই ছিলেন, কারণ চিকিৎসার প্রয়োজনে নারীরা প্রায়শই পুরুষ ডাক্তারদের কাছে নিজেদের প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন। অধিকন্তু গর্ভাবস্থা, মাসিক চক্র এবং জন্ম সম্পর্কে তথ্য সাধারণত মহিলাদের মধ্যে ভাগ করা হতো। দ্বিতীয়ত, প্রথম শতাব্দীর ল্যাটিন লেখক গায়ুস জুলিয়াস হাইগিনাস খ্রিস্টপূর্ব 64 থেকে 17 খ্রিস্টাব্দ বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছিলেন। এখনো অবধি দুটি গ্রন্থ টিকে আছে, ফ্যাবুলে এবং পোয়েটিক্যাল অ্যাস্ট্রোনমি। অ্যাগনোডিসের গল্পটি পৌরাণিক এবং ছদ্ম ঐতিহাসিক ব্যক্তিত্বদের জীবনী সংকলন ফ্যাবুলাতে প্রকাশিত হয়েছিল। বিভিন্ন পৌরাণিক ব্যক্তিত্বের সাথে অ্যাগনোডাইসের আলোচনা থেকে বোঝা যায় যে তিনি কল্পনার একটি রূপক ছাড়া আর কিছুই নন। তৃতীয়ত, তার গল্পের সাথে প্রাচীন উপন্যাসের অনেক মিল রয়েছে। উদাহরণস্বরূপ, তার আসল লিঙ্গ প্রদর্শনের জন্য তার পোশাক খুলে ফেলার সাহসী সিদ্ধান্ত প্রাচীন পৌরাণিক কাহিনীতে তুলনামূলকভাবে ঘন ঘন ঘটে। এমনকি প্রত্নতাত্ত্বিকরা বেশ কয়েকটি পোড়ামাটির মূর্তি আবিষ্কার করেছেন যা নাটকীয়ভাবে পোশাক খুলে ফেলছে বলে মনে হচ্ছে। এই মূর্তিগুলিকে বাউব হিসেবে চিহ্নিত করা হয়েছে, একজন পৌরাণিক ব্যক্তিত্ব যিনি দেবী ডেমিটারকে তার পোশাক মাথার উপর টেনে এবং তার যৌনাঙ্গ উন্মুক্ত করে আনন্দিত করেছিলেন। হতে পারে যে অ্যাগনোডাইসের গল্পটি এই ধরনের মূর্তির জন্য একটি সুবিধাজনক ব্যাখ্যা। অবশেষে তার নামের অর্থ ন্যায় বিচারের সামনে পবিত্র, যা তার রোগীদের প্রলুব্ধ করার অভিযোগে তাকে নির্দোষ প্রমাণিত হওয়ার ইঙ্গিত দেয়। গ্রিক পুরাণে চরিত্রদের এমন নাম দেওয়া সাধারণ ছিল যা তাদের পরিস্থিতির সাথে সরাসরি সম্পর্কিত ছিল এবং অ্যাগনোডাইসও এর ব্যতিক্রম নয়। যদিও মহিলারা আগে ধাত্রী ছিলেন, অ্যাগনোডাইসের সঠিক ভূমিকা কখনোই সম্পূর্ণরূপে সংজ্ঞায়িত করা হয়নি। তাকে সাধারণত প্রথম মহিলা চিকিৎসক বা প্রথম মহিলা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কৃতিত্ব দেওয়া হয়। হিপোক্রেটিক গ্রন্থগুলিতে ধাত্রীদের উল্লেখ নেই, বরং মহিলা নিরাময়কারী এবং কর্ড কাটার উল্লেখ করা হয়েছে এবং এটা সম্ভব যে কঠিন প্রসবগুলি কেবল পুরুষদের দ্বারা সহায়তা করা হতো। অ্যাগনোডাইসের ব্যতিক্রম প্রমাণ করবেন। যদিও এটা স্পষ্ট যে ধাত্রী আগে বিভিন্ন রূপে বিদ্যমান ছিল। হেরোফিলাসের অধীনে অ্যাগনোডাইসের আরও আনুষ্ঠানিক প্রশিক্ষণ
এবং বিভিন্ন সূত্র যে দেখায় যে নারীদের স্ত্রীরোগ পেশার উচ্চতর পদ থেকে নিষিদ্ধ করা হয়েছিল, তাকে এই উপাধিগুলির জন্য কৃতিত্ব দিয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।